নমস্কার, আমি সুমন। আজকে আমি উপস্থিত হয়েছি ডক্টর মোহিত রায়। উনি বিশিষ্ট পরিবেশবিদ এবং সমাজতাত্ত্বিক। তো স্যারের সঙ্গে কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো স্যারকে আমরা সবাই চিনি জানি। তো স্যারের কাছে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই স্যার নির্বাচন। তো এই নির্বাচনকে সামনে রেখে অ্যা আমি স্যার কয়েকটা বিষয় আপনাকে একটু জানতে চাইবো আপনার কাছে। সেটা হচ্ছে স্যার হিন্দু বাঙালির অস্তিত্ব সংকট। আমরা জানি স্যার পূর্ববঙ্গে কিভাবে মানে হিন্দুদের উপর নির্যাতন চলছে। পশ্চিমবঙ্গেও চলছে। যেমন সম্প্রতি মুর্শিদাবাদে ঘটে গেছে যে ঘটনা ওয়াকফ আন্দোলনের নামে এবং জায়গায়, জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সামনে যেহেতু বিধানসভা ইলেকশন বা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে স্যার কিভাবে বিষয়টিকে বিশ্লেষণ করবেন এবং পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে স্যার কি বলবেন? নমস্কার। হিন্দু বাঙালির সংকটটা এখন সার্বিক, মানে যেটা শারীরিক সংকট হয় সেটা তো আমরা কিছুটা চোখে দেখতে পাই। আজকাল সোশ্যাল মিডিয়ার জন্য চেপেও রাখা যায় না। আমরা মুর্শিদাবাদ বা এর আগে বা সন্দেশখালি, দক্ষিণবঙ্গ বা মালদাতে তো এটা নিয়মিত ঘটনা, অনেকগুলো এখন সহ্য হয়ে গেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা একটা বড় দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আমাদের যে সাংস্কৃতিক জগৎ, সেখানে যে ইসলামিক আক্রমণটা চলছে এটা আমরা অনেক সময় লক্ষ্য করি না। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন আমাদের এতে দেখবেন আনন্দবাজার গোষ্ঠী একটি শব্দ চালু করে দিয়েছে, পড়ুয়া। এটা কুৎসিত। বাংলাদেশেও তারা শিক্ষার্থী, বিদ্যার্থী, ছাত্র বলে। এই যে আক্রমণটা, অর্থাৎ বাংলা ভাষার সঙ্গে সংস্কৃত থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে, এটা বাংলাদেশের তাত্ত্বিকদেরও কথা। তো আমাদের এই পশ্চিমবঙ্গে এটা ঢুকে পড়েছে এবং পশ্চিমবঙ্গের যাদের সেকুলার বা লিবারেল বুদ্ধিজীবীরা, তারা এটাকে খুব আত্মস্থ করে তারা কিন্তু এটাকে খুব সচেতনভাবে এই আক্রমণটাও সর্বস্তরে চালিয়ে যাচ্ছে। এবং এখনো যেহেতু পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি জগতে তারা একেবারেই প্রধান, ফলে তাদের কথাটাই চালু অন্য প্রজন্মও নিচ্ছে। দ্বিতীয়ত, বাঙালির হিন্দু সংকটের আরেকটা বিষয় হচ্ছে, কেরালাতেও তো এত মুসলমান রয়েছেন। আমাদের কেরালার পাশে একটা পূর্ব কেরালা, পশ্চিম কেরালা বলে কিছু নেই, আমাদের বাংলাদেশ আছে। এবং বাংলাদেশের এটা একেবারে ঘোষিত ব্যাপার, সেখানকার মুসলমানরা এখানে এসেছেন, তারা একটা বড় অংশ মনেই করেন এই পশ্চিমবঙ্গটাও আমাদেরই। এখন আমাদের এই ব্যাপারটা, অর্থাৎ শুধু সমস্যাটা পশ্চিমবঙ্গে আটকে নেই, পাশে বাংলাদেশ, এই সমস্ত কিছু নিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুরা অত্যন্ত সংকটে। এবং এই সংকটের আরেকটা বড় দিক হচ্ছে যে গণতন্ত্রে, আপাতত আমরা যে গণতন্ত্রে দেখি তাতে জনসংখ্যাই শেষ কথা, ডেমোগ্রাফি ইজ ডেস্টিনি। এবং সেখানে আমরা দেখেছি গত 50 বছরে পশ্চিমবঙ্গের ধর্মীয় জনসংখ্যার চিত্রটাই পাল্টে গেছে। এখন এই বিষয়গুলো আমাদের হিন্দুদের অস্তিত্বের সংকট করে দিয়েছে। এখন যেহেতু এই সংকটের মূল হোতা হচ্ছে বামপন্থীরা, 34 বছর দ্বারা তারা করেছে, এবং এই পুরো এই যে জনবিন্যাসটা পরিবর্তনটা হচ্ছে কিন্তু মোটামুটি 77-78-এর পর থেকে, সেন্সাস দেখলেই বোঝা যাবে। এবং তারপরে 15 বছর তৃণমূল সরকার চাইলো। তৃণমূলের যেহেতু আলাদা করে নীতি নেই, তাদের শুধু ভোটের নীতি, এবং তারা মূলত কংগ্রেস থেকে এসেছে, তারা একেবারে ঘোষিতভাবেই ইসলামী মৌলবাদকে তারা সমর্থন করে এসেছে এবং আমরা সেগুলো মেনে নিচ্ছি। যেমন ধরো যাক, তসলিমা নাসরিন সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন, অনুষ্ঠান করছেন, এমনকি কেরালাতেও করছেন, অথচ পশ্চিমবঙ্গে তাকে আমরা কেউ আমন্ত্রণই জানাচ্ছি না ইসলামী মৌলবাদীদের ভয়ে। অর্থাৎ আমরা কিন্তু, অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে শিল্প সাহিত্য সংস্কৃতি চলে, এটা আমি অন্য জায়গায় পাবলিক ফোরামে বলেছি, এটা একটা শরীয়ত সম্মত শিল্প সাহিত্য চলছে। তারা কেউ অন্য ধরনের কোনো সমালোচনা, যেটা অন্য ধর্ম সংস্কৃতি নিয়ে করা হয়, সেটা কখনো হচ্ছে না। এখন এই নির্বাচনে যদি পুরনো সরকারই থাকে, সেরকমই থাকে, তাহলে আমার ধারণা যে আর বোধহয় অস্তিত্ব রাখা যাবে না। এবং এই অস্তিত্বকে মানে রাখার জন্য আমাদের বেশ নতুন নতুন ভাবনায় কথা বলতে হবে। মানে শুধুমাত্র মানে নির্বাচন জিতে গেলাম তাতেও কিন্তু হবে না। যেমন ধরা যাক,
উম, এই আসামে যেরকম করা হয়েছিল হুম। ডি ভোটার, হুম। আমরা এনআরসি করেই তো কালকেই তো কাউকে ঘাট ধরে অন্য জায়গায় নেওয়া যাবে না। কিন্তু আমরা যারা ৭১-এর পর একটা সম্প্রদায়ের যারাই ভোটার হয়েছে তাদের প্রত্যেককে চেক করা হবে, এবং যতক্ষণ না চেক না হচ্ছে ততক্ষণ ডি ভোটার হবে। তাহলেই কিন্তু পশ্চিমবঙ্গের অনেক কিছু পাল্টে যাবে এই রকম। এবং আমরা তো একটা উম, স্বাধীনতার সময় বিভক্ত একটা রাজ্য, তো আমাদের জন্য তো, এবং আমাদের কনস্টিটিউশনে বিভিন্ন রাজ্যে এরকম প্রভিশন আছে। আমরা ৩৯০ সব জানি, কিন্তু ৩৯১-এ এক একটা রাজ্যের আলাদা আলাদা অধিকার আছে। যেমন হুম। তুমি গিয়েই মণিপুরে বা এতে জমি কিনতে পারবে না। না। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু যেটা আসাম করেছে, তো আসামের যে কোনো সিদ্ধান্ত তৈরি হচ্ছে ১৯৭১ ধরে, হুম। হুম। আমাদের করতে হবে ১৯৫১ ধরে। হুম। ১৯৫১-তে আমরা যে ৫১-তে আমাদের মানে স্বাধীনতার পর প্রথম সেন্সাস, প্রথম জনগণনা, সেই জনগণনার যে অবস্থা, যার উপর ভিত্তি করে এই ভাগগুলো হলো, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে হিন্দু অস্তিত্ব আদৌ থাকবে কিনা, এবং থাকলেও যেটা বাংলাদেশের হিন্দুদের মতো অবস্থা হয়ে থাকতে হবে। স্যার, একটা কথা সেটা হচ্ছে বারবারই উঠে আসে, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণ করেন। হুম। তো স্যার, এই যে মুসলিম তোষণ করেন বা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সমস্যা হয়, কোনো একটা ঘটনা ঘটে, ধরুন আমরা সিএ সময় দেখেছি বা ওয়াকফের সময় দেখেছি, বিভিন্ন জায়গাতেই বিশেষ 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 করে মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গাতে যে ধ্বংসাত্মক বা আক্রমণাত্মক কাজগুলো ঘটে, সেখানে স্যার প্রতিটা ক্ষেত্রেই অভিযুক্তদের তখনই আইডেন্টিফাই করা হয় না। এটা নিয়ে স্যার কি বলবেন? যারা ইসলামে নেই, অমুসলমান, তারা দুর্ভাগা, এবং তাদের ইসলামে আসা উচিত। ফিরহাদ হাকিম একজন মুসলমান, একজন মুসলমান হিসেবে উনি ওনার সত্যি কথাটাই বলেছেন। কিন্তু ফিরহাদ হাকিম আবার ওনার অঞ্চলের চেত্তার দুর্গাপূজা কমিটির তিনি শীর্ষে আছেন কয়েক দশক ধরে, হুম। হুম। এবং তার অন্য প্রচারে থাকেন যে তিনি কতটা অসাম্প্রদায়িক। হুম। এখন আমাদের হিন্দু সমাজ, এবং হিন্দু সমাজ বলতে আমি মনে করি যে হঠাৎ আমি একটা কথা বললাম আরেকজন হিন্দু মানবে কেন? আমার ধারণা আমাদের হিন্দু সমাজকে যারা প্রতিনিধিত্ব করেন একদিকে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো, আমি এখানে নাম করছি না, তারা কিন্তু কিছু বলেন না। হুম। হুম। তারা যদি না বলেন, যেমন ধরা যাক, তারা যদি আবেদন করেন যে এর পরে ফিরহাদ হাকিম যেটা মনে করেছেন, তিনি কোনো পূজা কমিটিতে থাকলে সেই পুজোয় কোনো পুরোহিত যাবেন না। আমরা বলবো যে সেই পূজা দেখতে কোনো দর্শক যাবেন না। এরকম কথা যদি আমাদের যারা হিন্দু ধর্মের এরা তারা যদি না বলেন, পুরো ব্যাপারটাই আমি সরকার, আদালত এসবের উপর ছেড়ে দিতে চাই না। এবং যদি তারা না বলেন, তাহলে আমাদের তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলতে হবে। নইলে আমরা তাদের কাছে যাব, তাদের কাছ থেকে আশীর্বাদ নেব, এটা একটা আমাদের সনাতনী সমাজের মধ্যে একটা সংকীর্ণ জায়গা তৈরি হয়েছে। এবং এটা কিছুটা আমাদের সমাজ যেহেতু কখনো এরকম ভাবে ভাবেনি যে বাইরের আক্রমণ হবে ইত্যাদি ইত্যাদি, সেহেতু অনেক সময় এটা খুব ব্যক্তিগত ব্যাপার, যে আমি যাচ্ছি একজন ধর্মীয় প্রতিষ্ঠানে, আমার মুক্তি হয়ে গেল, পাশে যে লোকটি আছে তার মুক্তি হলো কি হলো না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সমাজকে বাঁচাতে গেলে কিন্তু এই জিনিসটাকে করতে হবে। ফলে বাবরি মসজিদ এখন যদি খুব আইনগতভাবে দেখা যায়, উত্তরপ্রদেশের বাবরি মসজিদ নামে একটি সৌধকে ভাঙা হয়েছে, তা নিয়ে আদালত সব করা হয়েছে। তা আমি সেই নামে একটা আরেকটা জায়গায় মসজিদ করতে পারবো না, এরকম তো কোনো আইনি বাধা আছে বলে আমার মনে হয় না। কারণ বাবর একটি নাম, তার নামে আরো 10 জায়গায় হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে যে হচ্ছে এবং পশ্চিমবঙ্গে করবার যে সাহসটা পাচ্ছে, সেটা কিন্তু আমার মনে হয় যে পাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাঙালি, এটা অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে অনেকাংশে সত্য, তারা এই সব বিষয় নিয়ে বিন্দু মাত্র কোনো কথা বলেন না। তার ফলে আমরা যারা বলি তারা অনেক সময় একটা ব্যাপক মানুষের কাছে পৌঁছতে পারি না, বলে আপনি এসব বলছেন কোথায়, অমুক মিশনের তো কেউ বলছেন না, অমুক আশ্রমের কেউ তো কিছু বলছেন না, আপনারা বলছেন। সুতরাং আমার মনে হয় যে একটা সমাজকে যদি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে হয়, তাহলে তাদের পার্টিসিপেশন ছাড়া, তাদের এ বিষয়ে না এলে কিন্তু বিষয়টা খুব
মুশকিলের। শুধুমাত্র আমরা সরকার রাজনৈতিক দলের উপর নির্ভর করে দেবো, কারণ একটা রাজনৈতিক দলকে ভোটে তো জিততেই হবে, একদম একদম। তখন ফলে তাকে বেশ কিছু কৌশল নিতেই হয়। হুম। তারাও মনে কর জানে যেটা ঠিক নয়। সুতরাং আমার মনে হয় যে এইখানে সামাজিকভাবে মানে আমাদের যেমন কেন একজন যে দুর্গা মণ্ডপে আজান হচ্ছে বেলেঘাটে, সেখানে আরেকজন পুরোহিত কেন পুজো করবে, বা এই যে থিম পুজোর নামে যা হচ্ছে সেই মূর্তিকে কেন পুজো করবে, জুতো দিয়ে প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ, তো সেটা তো আমাদের ধর্মীয় এরাই বলে দিতে পারে হুম। যে পুরোহিত ওখানে করবে তার পূজা গ্রাহ্য হবে না। এমনকি শুধু তাই নয়, এই ধর্মীয় নেতাদের তো কয়েক কোটি ভক্ত রয়েছে। হুম হুম। তারা যদি বলেন যে আমাদের কোনো ভক্ত যদি, কাউকে জোর করতে হবে না, আমাকে জোর করতে হবে না, তার ভক্ত তারা যদি এই পূজায় যান, তাহলে তারা কিন্তু আমরা যে পদ বলি, আমাদের যে গুরুকে ওনারা প্রণাম করেন, সেটা আর গ্রাহ্য হবে না। হ্যাঁ, বা আমি আরো একটা খুব সোজা উদাহরণ দিচ্ছি, যে আমাদের এখানে, এটাতে কেন্দ্রীয় সরকার কিছু করেন না, হালাল খাবার, শুধু মাছ মানে এই নয়, মাংস নয়, এই এখানের ওই যে দোকানগুলো, সেখানে একটা সার্টিফিকেট আছে, এখানে প্রোডাক্ট হালাল সার্টিফাইড। এটা কি করে এখানে চলে? কেউ হালাল সার্টিফাই করতে পারে, আমি হালাল খাবো না। এখন আবার বলছি যে হঠাৎ আমি খাবো না কেন, আমি ভাই ওসব মানি না, খাবার খাবার। এবার আমি যদি কোনো একটা আশ্রমের ভক্ত হই, সেখান থেকে যদি বলে দেওয়া হয় যে হালাল খেলে কিন্তু আমাদের যে ধর্মীয় সংগঠন, তার প্রার্থনা থেকে আপনি এ হয়ে গেলেন, বিচ্যুত হয়ে গেলেন, হবে না, তাহলে কিন্তু কাউকে আক্রমণ করা হচ্ছে না। হ্যাঁ, এবং এই যে হালাল মিটের এত বড় ইন্ডাস্ট্রি, প্রতিটা বাজারে দোকান, এই দোকানগুলো কিন্তু বিরিয়ানির দোকান। হ্যাঁ, বিরিয়ানি তো তাও পরের এটা, আমি বলছি হালাল করা মাংস একদিনে বন্ধ হয়ে যাবে, আমরা কিনবো না, কারণ আমি তো অমুক মিশনের ভক্ত, আমাকে নাম বলে দিয়েছে। এইটুকু, যেখানে কোনো আইনি সমস্যা নেই, কোনো ধর্মকে আক্রমণ করা হচ্ছে না, আমি শুধু আমার ধর্মের লোককে বলছি এর থেকে বিরত থাকতে। আমি বলছি একটা সমাজ কিন্তু এরকম ভাবে প্রতিবাদের মুখ না তৈরি করে, তাহলে কিন্তু অন্যরা আমাদের রাজ্যই করবে যে এরা কিছু না, এরা মুখে বলবে সব আমাদের জিনিস,